আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন he said he had been independent। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার একরকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল, কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতাই করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এই টুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানবজমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর
শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না, বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সে খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম, মেয়াদ শেষ হওয়ার মাঝামাঝি সময়েই অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে, মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান। এবং রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো, যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান, কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বৃহস্পতিবারেই প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন, যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না, কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তী কালীন সরকার গঠন হবে। কাজেই তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। এবং তিনি এর পরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণঠাসা করে রেখেছে। আই এম কিন টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে 2024-এর আগস্টের পর। কিন্তু আমি আপনাদের বললাম যে মানবজমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল। তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যতদিন নির্বাচন না হয় আমার ততদিন দায়িত্ব পালন করে যাওয়া উচিত, কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি, কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে, বিকজ অফ দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি। তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে 7 মাস, প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই। তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট, সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে আ রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। মানে বারবারই তো এরকম একটা শিরোনাম, এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধহয় সরিয়ে দেওয়া হবে। তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছেন। শাহাবুদ্দিন said he had written to Yunus about the portraits, তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে, এর বাইরেও শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি
ইউনূসের কাছেও চিঠি লিখেছিলেন, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন, কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমার গলা চেপে ধরা হয়েছে, মাই ভয়েস হ্যাজ বিন স্টেপলড। এবং রয়টার্স বলছে যে ইউনূসের প্রেস সচিবের সঙ্গে, প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয়, তাহলে তথ্য উপদেষ্টা, এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই, নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, কিন্তু ধারণা করি প্রেস টিমের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই। এই সাক্ষাৎকারে যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম, আপনাদেরকে যেটা বলছিলাম, সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্সকে। তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং রয়টার্স লিখছে, বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল, বাংলাদেশে সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে। শাহাবুদ্দিন বলছেন, রয়টার্স লিখছে, অলদো সাম স্টুডেন্ট প্রোটেস্টার্স, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে, তিনি বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলছেন, সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই। এখানে এই রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই। রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন, হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট, তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে। যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে, আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট, তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পদ ছাড়তে চান? দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময়, নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন? তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন, তেমনি নিশ্চয়ই তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে, কি কি ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি তাকে হতে হবে, সেসব নিশ্চয়ই বিবেচনা করছেন। কাজেই কি কি বিবেচনায়, কি কি আলাপ হয়েছে তার কার সাথে, কি ধরনের এক্সিট প্ল্যান, নিরাপদ প্রস্থানের কথা, সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে। আর এসব নিয়ে জল্পনা তো নিশ্চয়ই চলবে। অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। তফসিল যখন ঘোষণা হয়ে যায়, অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময়সীমার মধ্যে হওয়াটা বাধ্যতামূলক? আমি সে বিষয়ে আসছি। যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বার্তা সংস্থা IANSlive.com গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কি মন্তব্য করেছেন। তিনি তার উদ্বেগ জানিয়েছেন, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। এর বাইরে আরও 10টি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা, টিউলিপ সিদ্দিকীর বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট 11টি প্রশ্ন উত্তর তিনি সবকটাই দিয়েছেন। কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য।
মেলানো আমাদের জন্য কষ্টকর, হোক আর না হোক, আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেব আমরা করতেই পারি। তার আগে বরং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই। প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা মানে তিনি স্বীকার না করে বলছেন, এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি। তিনি বলেছেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সেমিনারে। এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই 2001 সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে। IANS এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা, অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি। তিনি বলছিলেন যে এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। বলেছেন তো, আমি আবারও বলছি, কি বলেছেন না বলেছেন, আগে পরের কোথায় তফাৎ, এইগুলো সমালোচনার চেয়ে তফাৎটা কেন হচ্ছে, পার্থক্যটা কেন হচ্ছে, সেটি আমাদের বিবেচনার বিষয়। বার্তা সংস্থা IANS প্রশ্ন করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এর উত্তরে তিনি বলছেন, তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে, ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি। তিনি সরাসরি যে মন্তব্য করতেন, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই আলোকে। তবে একটি বিষয় তিনি কদিন আগেও যা বলছেন, এখনো তাই বলছেন, সেটি হচ্ছে ICT রায়কে আগের মতোই, মানে তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছিলেন, সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত, আগের মন্তব্যই তিনি পুনর্ব্যক্ত করছেন। আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন, আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া, বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয়? মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে, এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে? ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে, তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ, সেই সমীকরণের জায়গা থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান, ভারতের যে চাওয়া, সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি দিতে চাচ্ছে নতুন করে। অবশ্যই অনেক কিছু হিসাব করার রয়েছে। আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক? না, নিশ্চয়ই না। তফসিল ঘোষণা
মোটামুটি নির্বাচনে একটি রোড ম্যাপ, কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে, জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা যেতে পারে, কবে বাতিল ঘোষণা হবে, কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে, এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনী, সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে। কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই। যদি একটু মনে করিয়ে দিই যে 1990 সালের 15 ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 1991 2রা মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত পড়ে গিয়েছিল। পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে 17 ফেব্রুয়ারি 91। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের, সেটি থেকে সরে আসতে হয়েছিল। নতুন করে সেটি নির্ধারিত হয় কবে? 23 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর 2008-এর। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি এম.এ. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি, পরেরটা তো ইতিহাস। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি 2008 সালের 30 ডিসেম্বর সম্ভবত বা 29 ডিসেম্বর। অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে, সেই প্রশ্নটি এখনো সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনো অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে, যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে, তারপরেও এখন অনেক কিছু বাকি রয়েছে, এটুকু বলা যায়। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।